প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। গতকালকের সংসদ অধিবেশনটি যারা দেখেছেন, 29 মার্চ রোববার, কতটা প্রাণবন্ত ছিল গতকালকের সংসদ অধিবেশনের কার্যক্রম। বিশেষভাবে কনিষ্ঠতম সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্য, এনসিপি দলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ। অনেকেই আমরা আসলে এটি আশা করিনি যে হান্নান মাসুদ এইভাবে সংসদকে কাঁপিয়ে দেবেন। দিয়েছেন তিনি কাঁপিয়ে। শুধু কাঁপিয়ে দেননি, বিএনপিকে এবং বিএনপির ধান্দাবাজ উচ্চ পর্যায়ের লোকজনকে বাংলা ওয়াশ করেছেন আলমের পচা সাবান দিয়ে। তো জুলাই অভ্যুত্থানের বিগেস্ট বেনিফিশিয়ারি কিংবা সবচেয়ে বেশি বেনিফিট যে পেয়েছে, যারা পেয়েছে, সেইটি হলো বিএনপি। কারণ তারা এখন সরকারে। বিএনপির সরকার গঠন করা তো দূরের কথা, তারা যে গর্তে ঢুকেছিলেন বিএনপি নেতৃবৃন্দ, বিএনপির কর্মীরা, 15 বছরেরও বেশি সময় শেখ হাসিনা তাদেরকে গর্তে ঢুকিয়ে রেখেছিলেন। শ্বাস নিতে দেননি ঠিকমতো, বাড়ি ঘরে থাকতে দেননি। অনেকে পরিবার বঞ্চিত ছিলেন বছরের পর বছর, অনেকে গুম খুনের শিকার হয়েছিলেন, জেল জুলুমের শিকার তো হয়েছিলেন লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী। তো এখনও তাদের সেই অবস্থায় থাকতো যদি জুলাই অভ্যুত্থান না হতো। তাই বলছিলাম, জুলাই অভ্যুত্থানের কিংবা জুলাই আন্দোলনের, জুলাই যুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিএনপি। কিন্তু ট্র্যাজেডি এই যে নির্বাচনে জিতে সরকার গঠন করে তারা এখন জুলাই অভ্যুত্থান, জুলাই যুদ্ধ, জুলাই আন্দোলন এগুলো চেনে না। এই টার্মগুলো তাদের কাছে নতুন এবং আপদ বলে মনে হয়। তারা এগুলোকে বিপদ বা আপদ বলে গণ্য করছে। যেগুলো কি, কেন এইসব কথা নিয়ে আসা হচ্ছে এখন? আমরা ক্ষমতায়, বিএনপি সরকার গঠন করেছে, আমরা সরকার চালাচ্ছি, দেশ চালাচ্ছি, এত কথা কিসের? পেছনে ফিরে যাওয়ার দরকার কি? তাদের হাব ভাব এরকম। তো যদিও আমরা সেটি টের পেয়েছিলাম 5 আগস্ট পরবর্তী সময়ে, খুব বেশি দিন লাগেনি আমাদের টের পেতে যে বিএনপি জুলাই অভ্যুত্থানকে ধারণ করে না। সেটি পরিষ্কার ছিল। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন 18 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকারটি, সেই সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের টানাপোড়েন বরাবরই লেগেছে। সংস্কার কমিশনগুলোর বিরোধিতা, নিরন্তর বিরোধিতা করেছে বিএনপি, প্রত্যেকটি ইস্যুতে বিরোধিতা করেছে এবং জাস্ট রুটিন ডিউটি হিসেবে সংস্কার কমিশনগুলোর মিটিংয়ে অংশগ্রহণ করত বিএনপি। সেইটি সব কিছুতে রেকর্ডে আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন প্রত্যেকটি ইস্যুতে বিএনপি বিরোধিতা করেছে। সংস্কার কমিশনগুলোর সমন্বয় করবার জন্য যে কমিটি, জাতীয় ঐকমত্য কমিশন, সেই কমিশন একটি দিন ভালো করে কাজ করতে পারেনি বিএনপির জন্য। যত মাস লেগেছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সেই জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলোকে সমন্বয় করে একটি চূড়ান্ত জুলাই সনদ তৈরি করা, যত মাস সময় লেগেছে, এর 1/3 সময় সেটি হয়ে যেত যদি বিএনপি সেভাবে বিরোধিতা না করত আর সহযোগিতা করত। কিন্তু ঘটেনি, উল্টো কাজটি তারা করেছে। এই দেশের মানুষ সাক্ষী। আর বিএনপির নেতারা অধ্যাপক ইউনূসকে একটি দিন শান্তিতে কাজ করতে দেননি। গালাগালি থেকে শুরু করে অপমানজনক কথাবার্তা, তাকে ছোট করা, যাচ্ছে তাই অবস্থা। এবং তার সংস্কার কমিশনের বিশেষজ্ঞদের কাউকে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা, বিএনপি নেতারা সেটি করেছে। তো সেই থেকে আমরা বুঝতে পারছিলাম যে বিএনপি কখনোই জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিল না। কিন্তু তারা বরাবরই বলেছে, আমরাও, আমাদেরও কেউ কেউ মরেছে, আমরাও আহত হয়েছি, আমরাও ছিলাম। সত্যিকার অর্থে যদি তারা থেকেই থাকেন, তাহলে তাদের ভূমিকা তো হবে সহযোগিতামূলক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা কোঅপারেশন এক্সটেন্ড করতেন, কিন্তু সেটি তারা করেননি। বিরোধিতাই ছিল একমাত্র ভূমিকা তাদের, সেটি তারা যথেচ্ছা করেছে। তো যাই হোক, সব কিছুর পরেও একটি নির্বাচন হলো, তার আগে জুলাই সনদ ঘোষণা হলো, জুলাই সনদ আদেশ হলো, গণভোট অধ্যাদেশ হলো। অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশ তারা জারি করেছে। আর সেই অধ্যাদেশগুলো প্রথম সংসদ থেকে শুরু করে 30 কার্য দিবসের মধ্যে বাস্তবায়ন হবার কথা, অনুমোদিত হবার কথা সংসদ কর্তৃক। তো সেটি হতে দেখছি না আমরা।
আর সেইটি নিয়ে আলোচনা হচ্ছে না। অন্য ইস্যু নিয়ে আলোচনা করতে আগ্রহী বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিংবা গণভোট অধ্যাদেশ এইসব তাদের কাছে ম্যাটার করে না। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই তারা দেখিয়ে দিয়েছেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, যদিও জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সেটি আছে যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশনের সদস্য হবেন জাতীয় সংসদের জন্য নির্বাচিত এমপিরা। একই দিনে দুটি ভিন্ন শপথ তারা নেবেন। এনসিপি এবং 11 দলীয় জোট, এনসিপি সহ জামায়াত ইসলামের নেতৃত্বে তারা নিয়েছেন দুটো শপথ। একটি হলো জাতীয় সংসদের সদস্য হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, আর আরেকটি হলো সংবিধান সংস্কার পরিষদ। বাট বিএনপি নেয়নি। বিএনপির প্রধান মুখপাত্র সবজান্তা শমশের জনাব সালাউদ্দিন, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে আমরা শপথ নেব না, কারণ এটি সংবিধানের পরিপন্থী, আমরা সংবিধান পরিপন্থী কোনো কাজ করব না। তো মিস্টার সালাউদ্দিন এই দেশের মানুষকে শিশু মনে করেছিলেন। তিনি বুঝতে পারেননি যে সঙ্গে সঙ্গে এই দেশের মানুষ এই প্রশ্ন তুলবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্ট, ঘোষিত, প্রণীত জাতীয় সনদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৈধ হয়, তাহলে সংবিধান সংস্কার পরিষদ বৈধ হবে না কেন? আর যদি সংবিধান সংস্কার পরিষদ অবৈধ হয়, অসাংবিধানিক হয়, তাহলে একই ম্যানেজমেন্ট, একই ব্যবস্থাপনা, একই সরকার, একই কর্তৃপক্ষ, একই সিস্টেম, সেই সিস্টেমে হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৈধ হবে কি করে? আর সালাউদ্দিন সাহেবরা বৈধ এমপি হবেন কিভাবে? প্রধানমন্ত্রী তারেক রহমান বৈধ প্রধানমন্ত্রী হবেন কিভাবে? আইনমন্ত্রী আসাদুজ্জামান কিভাবে আইনমন্ত্রী হবেন? হওয়ার তো কথা না। তো তারা বেমালুম ভুলে গেছেন বিষয়টি, যে দেশের মানুষ এই প্রশ্ন তুলবে। তো প্রিয় দর্শক শ্রোতা, গতকাল আমরা যা দেখলাম, তরুণ সংসদ সদস্য হান্নান মাসুদ তিনি সুস্পষ্টভাবে বললেন যে আমরা এই জন্য রক্ত দেইনি যে জুলাইয়ের সঙ্গে কেউ গাদ্দারি করবে, জুলাইয়ের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করবে। বিএনপি এই কাজটি এখন করছে। আর গতকাল আমরা দেখলাম সালাউদ্দিন আহমেদ কি করেছেন। বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান যখন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি সংসদের কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিজার যেটিকে বলা হয়, সেই পয়েন্টে তিনি একটি মুলতবি প্রস্তাব আনবার জন্যে নোটিশ দিয়েছিলেন। তো সেটি হয়নি। 2 ঘন্টা ব্যাপী একটি আলোচনার জন্যে স্পিকার সময় নির্ধারণ করে দিয়েছেন আগামীকাল 31 মার্চ মঙ্গলবার। বাট মুলতবি প্রস্তাবটি আনা যায়নি, কারণ স্পিকার সেটি অ্যাকসেপ্ট করেননি। আর সেখানে সালাউদ্দিন আহমেদকে আমরা দেখলাম কিভাবে অযাচিতভাবে তিনি স্পিকারের কার্যক্রমকে ডিকটেট করবার চেষ্টা করছেন। তিনি স্পিকারকে শেখাচ্ছিলেন কোনটি রুলস অফ প্রসিজারের 62 ধারা, কোনটি 68 ধারা, এবং বিরোধী দলীয় নেতার কোন ধারায় মুলতবি প্রস্তাব আনা উচিত ছিল এবং সেইটি ঠিক হয়নি, এটি ঠিক করতে হবে। স্পিকারকে তিনি ডিকটেট করছিলেন। তিনি যেভাবে কথা বলছিলেন তাতে মনে হচ্ছিল একজন শিক্ষক ছাত্রকে শেখাচ্ছেন। তো সালাউদ্দিন আহমেদ বরাবরই এই কাজটি করছেন। বরাবরই নানান রকম আইনের মারপ্যাচ দেখাচ্ছেন, ধারা অনুচ্ছেদ দেখাচ্ছেন। একমাত্র লোক বিএনপিতে তিনি, যিনি সংবিধান বোঝেন, আইন বোঝেন, সংসদ বোঝেন এবং কথা বলার অধিকার রাখেন, আর কেউ নেই বিএনপিতে। সেটি তিনি প্রমাণ করেছেন দফায় দফায়। তো গতকালও তিনি সেই কাজটি করলেন, কিন্তু লাভ হয়নি। স্পিকার তার কথা শুনেননি। তিনি বলছিলেন, ইঙ্গিত করছিলেন যে 2 ঘন্টা ধরে এটি আলোচনা করবার দরকার কি। সালাউদ্দিন আহমেদ বোঝাবার চেষ্টা করছিলেন যে 2 ঘন্টা ধরে আলোচনা করবার এগুলো বিষয় না, এমনটি মেন করছিলেন তিনি। বাট স্পিকার সেটি অ্যাকসেপ্ট করেছেন এবং কালকে এই বিষয়ে 2 ঘন্টা ব্যাপী একটা আলোচনা হতে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটি নিয়ে কালকের সংসদ গরম থাকবে মনে করছি। আর সালাউদ্দিন আহমেদের এই যে জুলাই বিরোধিতা, গণভোট বিরোধিতা এবং সংবিধানের বিপরীতে দাঁড় করানো, 72 সংবিধানের বিপরীতে দাঁড় করিয়ে এগুলোকে অসাংবিধানিক, বেআইনি এইসব কথা বলা, তো কারো কারো মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে এটি সালাউদ্দিন আহমেদের নিজস্ব কথা, বিএনপি দল হিসাবে এটি শেয়ার করে না, এটি বিএনপিরই কথা। আস্তে আস্তে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে দেশের মানুষের কাছে। প্রিয় দর্শক শ্রোতা, গত 18 মার্চ প্রথম আলোর সঙ্গে একটি সাক্ষাৎকার দিলেন বিএনপি দলীয় আইনমন্ত্রী আসাদুজ্জামান। তো জনাব আসাদুজ্জামান
সেই সাক্ষাৎকারে তার মনোভাব পরিষ্কার করলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে 133টি অধ্যাদেশ, সেই সবের ভবিষ্যৎ কী, সেগুলো কী হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এর মধ্যে আমরা জানি যে 113টি বিএনপি অ্যাকসেপ্ট করতে রাজি আছে, 20টি নিয়ে তাদের আপত্তি আছে। 20টিতে তারা আলোচনা চাচ্ছেন, সংস্কার চাচ্ছেন, পরিবর্তন চাচ্ছেন, এমনকি কোনোগুলো তারা হয়তো পাশই করবেন না। এইটি বিএনপির মনোভাব। তো সেই 20টি অধ্যাদেশের মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো সত্যিকার অর্থে এই দেশের মানুষকে, এই দেশের মানুষের জীবনকে, এই দেশের সংসদীয় ব্যবস্থাকে, এই দেশের গণতান্ত্রিক পরিস্থিতিকে পজিটিভলি ইম্প্যাক্ট করবে, ইতিবাচক ফলাফল আছে যেগুলো, সেগুলো বিএনপি চাইছে না। আর সেই অধ্যাদেশগুলো হলো দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। তো প্রিয় দর্শক শ্রোতা, দুর্নীতি দমন কমিশন যদি খুব পুনর্গঠন করে খুব শক্তিশালী একটি কমিশনে রূপান্তর করা যায়, তাহলে এই দেশের মানুষ কি হারাবে? আমাদের লস কি তাতে? বাংলাদেশ কি হারাবে? দুর্নীতি দমন সংস্থার মতো একটি ওয়াচডগ যদি শক্তিশালী হয়ে ওঠে, যে রাষ্ট্রের যে কাউকে প্রশ্নবিদ্ধ করতে পারে, জবাবদিহিতার আওতায় আনতে পারে, আমরা কি হারাবো নাগরিক হিসেবে? তবে বিএনপির হারাবার ভয় আছে এখানে। কারণ এই ওয়াচডগ যদি সত্যিকার অর্থে ওয়াচডগ হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে, তাহলে বিএনপি দলীয় যারা রাজনীতি করেন ধান্দা করবার জন্যে, পয়সা কামাবার জন্যে, তাদের সমস্যা হবে, তারা আটকে যাবেন, তাদের হাতে রশি পড়বে। তাই তারা সেটি হতে দিতে চান না, কিংবা সংস্কার করতে চান, অত কঠিন হোক সেটি তারা চান না। অর্থাৎ হাসিনার সেই সাবেক বহাল রাখতে চান তারা। জাতীয় মানবাধিকার কমিশন, আমরা দেখেছি এতদিন জাতীয় মানবাধিকার কমিশন ছিল টোটো জগন্নাথ, সেটি যদি শক্তিশালী হয়ে ওঠে, জনগণ হিসেবে আমরা কি হারাবো? বাংলাদেশ কি হারাবে? এখানে আমাদের কিছু প্রাপ্তির আছে। এই দেশের মানুষের মানবাধিকার আগের মতো পদদলিত হবে না, এটি তো চাই আমরা। তাহলে বিএনপির ভয় কেন এটিকে? কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না, সেই জন্য তাদের ভয়। পুলিশ কমিশন সংস্কার হয়ে গেলে, পুলিশ যদি অরাজনৈতিক হয়ে ওঠে, পুলিশ যদি কারো ইচ্ছে অনিচ্ছায় কারো অঙ্গুলি হেলনে কাজ না করে, স্বাধীনভাবে কাজ করে, এই দেশের মানুষ কি হারাবে? আমরা কি হারাবো? আমাদের লস কি তাতে? আমাদের কোনো লস নেই, লস আছে বিএনপি, সে আশঙ্কাই তারা করছে। তাই পুলিশ কমিশন সংস্কার তারা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে করে দিয়েছে সেভাবে চাচ্ছে না, তাদের মতো করে চাচ্ছে তারা। গুম প্রতিরোধ প্রতিকার কমিশন, যদি আর গুম না হয়, আগামী দিনে যদি কেউ কোনো নাগরিক এই দেশের গুম না হয়, গুপ্ত হত্যার শিকার না হয়, তাহলে বাংলাদেশ কি হারাবে? আমরা কি হারাবো জনগণ হিসেবে? আমাদের তো শুধু প্রাপ্তি আছে, হারাবার তো কিছু নেই। বিএনপির ভয় আছে কিছু হারাবার, কারণ তারা হয়তো চিন্তা করছে শেখ হাসিনার মতো তাদের দরকার হলে তারা কাউকে গুম করবে। সেই চিন্তা থেকে তারা এটির বিরোধিতা করছে। না হলে আমরা তো আর কোনো কারণ বুঝি না কেন বিরোধিতা করতে হবে। এই সংস্কারগুলোর, এই সংস্কার বিষয়ক অধ্যাদেশগুলোর বিরোধিতা কেন করতে হবে, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জীবনের জন্য, সব কিছুর জন্য আমাদের এগুলো দরকার। কিন্তু বিএনপি সেগুলোতে আপত্তি। আচ্ছা, তো আসাদুজ্জামানকে সেই আমি ফিরে আসি প্রথম আলোর সাক্ষাৎকারে, তাকে বলা হয়েছিল অধ্যাদেশগুলো সম্পর্কে। তো তিনি বলছিলেন যে বেশ কিছু অধ্যাদেশে সংশোধন, সংযোজন ও পরিমার্জনের প্রয়োজন হবে। সব কিছু যে সঠিকভাবে সাংবিধানিকভাবে হয়েছে সেটি বলা যাচ্ছে না। তিনি বলছেন যে অধ্যাপক ইউনূসের সময় প্রণীত এই অধ্যাদেশগুলো, জারি করা অধ্যাদেশগুলো সবগুলো সাংবিধানিকভাবে হয়েছে, গণতান্ত্রিকভাবে হয়েছে, আইন অনুযায়ী হয়েছে, সে কথা বলা যাবে না। আচ্ছা, আবার তিনি বলেছেন জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ, এইসব বিষয়ে তিনি বলেছেন তথাকথিত আইন। এই তথাকথিত আইনগুলো আইনের মতো মনে হতে পারে, কিন্তু এগুলো অসাংবিধানিক, ভয়ঙ্কর। এই আসাদুজ্জামান ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যাটর্নি জেনারেল। তখন তিনি কি করেছেন? তখন কি তিনি মুখে পেসিফায়ার লাগিয়ে রেখেছিলেন অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের? তখন কেন তিনি উচ্চকণ্ঠ হননি? তখন কেন তিনি শক্ত করে কথা বলেননি যে এই জায়গায় এটি সাংবিধানিক, অসাংবিধানিক, এই জায়গায় এটি ব্যত্যয় ঘটছে, এই জায়গায় এটি বেআইনি, তাই এটি ঠিক হবে না পাশ করা? তখন কি তিনি তেমন কোনো জোরালো অপিনিয়ন দিয়েছিলেন এসব বিষয়ে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। এখন হঠাৎ করে আসাদুজ্জামান বিপ্লবী হয়ে উঠেছেন, সালাউদ্দিন আহমেদের স্টাইলে কথা বলছেন। তাই বলছিলাম এই সব কিছু একই সুতোয় গাঁথা, বিএনপির দলীয়ভাবে পরিকল্পিত এই সব কিছু। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করা, গণভোট অধ্যাদেশকে ইগনোর করা, নানা অছিলায় সেটিকে পাশ করতে না দেওয়া, এবং ইতিমধ্যে
আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে গণভোট অধ্যাদেশ বাতিলের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে। জাতীয় দৈনিকগুলো উইকলি রিপোর্ট করেছে, আমরা জানি সেগুলো কী হচ্ছে। তো সব কিছু একই সুতোয় কাঁথা, সব ডট আমরা চাইলেই মিলাতে পারি এবং খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। তো এই করে বিএনপির শেষ রক্ষা হবে না। হান্নান মাসুদ কিন্তু গতকাল জানিয়ে দিয়েছেন, হান্নান মাসুদ, নাহিদ ইসলামরা সংসদে আছেন এখনো। তো এরকম জুলাই যোদ্ধা 2-4 জন থাকলে যথেষ্ট, 200-400কে মোকাবেলা করার জন্য যথেষ্ট। কারণ তাদের নৈতিক মনোবল আছে, তারা প্রকৃত অর্থে জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের স্পিরিট তাদের মধ্যে আছে। কোনো ধান্দা, কোনো ছলচাতুরি, কোনো কিছু করে তাদেরকে দবানো যাবে না। আর যারা সেই চেষ্টা করবে তারা জয় বাংলা হয়ে যাবে শেখ হাসিনার মতো, এর কোনো ব্যত্যয় ঘটবে না। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন, সঙ্গে থাকবেন।